রাত তখন বেশ গভীর। নিস্তব্ধ শহরে সবাই যখন ঘুমে বিভোর, তখন গভীর ঘুমের মধ্যেও গৌতম অস্থির হয়ে আছে। এসির মধ্যেও সে ঘামে রীতিমতো ভিজে গেছে। তবে সে কোনো সাধারণ দুঃস্বপ্ন দেখছে না। তার মনে হচ্ছে সব যেন বাস্তবেই হচ্ছে। এক রুমে অচেনা এক মেয়ে আহত হয়ে পড়ে আছে। তার চোখে আতঙ্ক আর মুখে বাঁচার নিঃশব্দ এক আর্তনাদ। গৌতম পেশায় একজন সাহসী ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, যার জন্য সত্যের সন্ধান তার জীবনের থেকেও মূল্যবান। তবে এইবার সত্য যেন নিজেই তার কাছে স্বপ্ন হয়ে ধরা দিয়েছে। প্রতিদিন রাত নামলেই ফিরে আসে সেই একই দুঃস্বপ্ন। একটা নির্দিষ্ট হোটেলের রুম নম্বর 118-তে রাত 1:18 বাজলেই অচেনা এক মেয়ে বারবার স্বপ্নে এসে দিয়ে যায় বিপদের পূর্বাভাস। স্বপ্নকে কি আসলেই বিশ্বাস করা যায়, নাকি আমাদের অবচেতন মনের ভিতরে লুকিয়ে থাকা কিছু রহস্য মাঝে মাঝে সত্যের চেয়েও বেশি বাস্তব হয়ে ওঠে? গৌতম এই অদ্ভুত স্বপ্নের রহস্যে তদন্তে নামলে খুলতে থাকে একের পর এক রহস্যের খোলস। হারিয়ে যাওয়া কিছু ফাইল, মুছে দেওয়া কিছু তথ্য, নিখোঁজ এক মেয়ে আর একটা সত্য যা কেউ কখনো প্রকাশ হতে দেয়নি। তবে প্রশ্ন একটাই, সত্য জানার আগেই এই স্বপ্নই কি গৌতমের মৃত্যুর কারণ হবে? এমনই ভরপুর সাসপেন্স, রহস্য আর সাইকোলজিক্যাল থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব তেলেগু মুভি 118। একটা মেয়ে দেওয়ালে টাঙানো ছবিতে জোরে বাড়ি খেয়ে পড়ে যায়। নিজেকে কোনো মতে সামলে মাথায় হাত রাখতেই দেখে রক্ত বের হচ্ছে। কে যেন কিছু ডকুমেন্টস পুড়িয়ে দিচ্ছে। একটা ল্যাপটপ, মেয়েটার রক্তাক্ত চেহারা আর অসহায় চাহনি। সামনেই বুদ্ধের মূর্তি। দুইটা লোক মিলে একটা গাড়ি পাহাড়ের উপর থেকে পানিতে ফেলছে। এমনই ভয়ানক আর উদ্ভট এক স্বপ্ন দেখে গৌতম লাফিয়ে উঠে দেখে ঘড়িতে 1:18 বাজে। এসি ফুল স্পিডে দেওয়া, তবুও সে ঘাম। গৌতম নিজে নিজেকে জিজ্ঞেস করে, এমন স্বপ্ন কেন দেখলাম কে জানে। বিষয়টাকে পাত্তা না দিয়ে গৌতম আবারও ঘুমিয়ে যায়। দেখা যায় গৌতম প্যারাডাইস রিসোর্টের 118 নাম্বার রুমে আছে। কেটে যায় 6 মাস। 3 বন্ধুর সাথে গৌতম ট্রাকিং এ বের হয়েছে। হঠাৎ তার এক বন্ধুর গাড়ি পানিতে আটকে গেলে গৌতম সেটা টেনে ওঠানোর জন্য হুক লাগাতে গেলেই লক্ষ্য করে বনে ঘেরা এই নির্জন পথে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে। গৌতমের কিছু একটা সন্দেহ হলে গাড়ির নম্বরের ছবি তুলে তার সিনিয়রকে কল দিয়ে জিজ্ঞেস করে, একটু খোঁজ নিয়ে দেখুন তো গান্ধীনগরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। কিছুক্ষণ পর সিনিয়র কল দিয়ে জানায়, খোঁজ নিয়ে দেখেছি গান্ধীনগরে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আর তুমি যে গাড়ির নম্বর দিয়েছো সেটা তো নকল নম্বর। সাথে সাথেই গৌতম তার বন্ধুদেরকে বিদায় দিয়ে সে অ্যাম্বুলেন্সের পিছু করে। কিছু দূর আসার পরে গাড়িটা এক সাইডে রেখে গাছের আড়াল থেকে ভিডিও করতে থাকে। দেখা যায় আরো কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো, সবগুলো গাড়িতে কারি কারি নোটে ভরা। সেখানে থাকা এক লোক বলে, সন্ধ্যার আগে এই সব টাকা প্রত্যেকটা মন্ত্রীর ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গৌতম তার সিনিয়রকে কল দিয়ে বলে, আমাদের চ্যানেলের জন্য একটা ব্রেকিং নিউজ পেয়েছি, লোকেশন শেয়ার করছি। জয়েন্ট কমিশনারকে বলেন টিম নিয়ে লোকেশনে আসতে। কল কেটেই জলদি লোকেশন পাঠিয়ে দেয়। আস্তানার লোকেরা গৌতমকে এখানে দেখে তার দিকে তেড়ে গেলেই গৌতম ক্যামেরা রেকর্ড করতে করতে এগোলে একজন বলে, জানিস কার আস্তানায় হাত দিয়েছিস? এ হলো মিনিস্টার অশোকের ছোট ভাই। গৌতম বলে, তোরা আর একটু অপেক্ষা কর, পুরো দেশ তোদের আসল রূপ দেখবে। পরের দিন সকালে গৌতম অফিসে আসতেই তার সিনিয়র তাকে গতকালের ব্রেকিং নিউজের জন্য কংগ্রাচুলেট করে বলে, এই অশোক নির্বাচনের সময় ধরা পড়েছে। এমন দুর্নীতিবাজ আর ক্ষমতায় আসতে পারবে না। আজ আমার বিয়ের 10 বছর পূর্ণ হলো, রাতে পার্টিতে চলে এসো। প্যারাডাইস রিসোর্টে পার্টির আয়োজন করা হয়। কমিশনার রবি গৌতমকে বলে, যে কোনো প্রকারের সাহায্য লাগলে আমাকে জানাবে। রাতে পার্টি শেষে গৌতম তার রুমে গিয়ে ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত গভীর হতে থাকে। ঘড়িতে 1:18 বাজতেই গৌতম আজ স্বপ্নে সেই মেয়েটার পুরো চেহারা দেখতে পায়। মেয়েটাকে কেউ খুব বাজে ভাবে মারছে। একটা আজব সিম্বল, গেটে 3 কোণার মতো কোন একটা চিহ্ন, আর 2টা লোক একটা গাড়ি ঠেলে নিয়ে পাহাড়ের উপর থেকে পানিতে ফেলছে। মেয়েটার অসহায় চাহনি, সাহায্যের এক করুণ আর্তনাদ। এমনই ভয়ানক স্বপ্ন দেখে গৌতম লাফিয়ে ঘুম থেকে ওঠে। গৌতম লক্ষ্য করে সে আগের দিনের মতোই প্রচুর ঘেমে গেছে। ঢকঢক করে পানি পান করে আগের মতোই ঘুমিয়ে যায়। কিছুক্ষণ
কিছুক্ষণ পর দরজায় বেল বাজতেই লাফিয়ে উঠে দরজা খুলতেই রমেশ বলে, আরে এখানে থাকবে নাকি, জলদি রেডি হয়ে নে, অনেক দেরি হয়ে গেছে। গৌতম জলদি তার ব্যাগ গোছাতে গেলে লক্ষ্য করে স্বপ্নে মেয়েটার মাথা যেই ছবির উপরে মারা হয়েছিল এটা সেই ছবিটা এই রুমেই আছে। স্বপ্নে গৌতম যেমন যেমন দেখেছিল এই রুমের সব ছবি ডেকোরেশন একদম একই, এমনকি স্বপ্নে যে রিসোর্টের বাইরে আর দরজায় যে নম্বর দেখেছিল সব একই। গৌতম দ্রুত রুম ছেড়ে বের হয়। গাড়িতে গৌতমকে অন্য মানুষকে দেখে রমেশ জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? গৌতম বলে, গত রাতে একটা মেয়েকে স্বপ্নে দেখেছি, দুইজন মানুষ তাকে মারছে, মনে হচ্ছিল মেয়েটার সাথে সাথে আমিও সব দেখতে পাচ্ছি, সব একদম বাস্তব মনে হচ্ছিল। আর এই একই স্বপ্ন আমি 6 মাস আগেও দেখেছি, মনে আছে রাজেশের বিয়ে এই রিসোর্টে হয়েছিল, সেই রাতে আমি ঠিক একই স্বপ্ন দেখেছি। আরো অবাক করার বিষয় হলো দুইবারই আমি 118 নম্বর রুমেই ছিলাম। রমেশ বলে, দেখ স্বপ্ন কখনো সত্যি হয় না, তাই এসব বাদ দিয়ে কাজে মন দে। অফিসে এসেও গৌতম ওই মেয়ে আর স্বপ্নের কথা কোনোভাবেই ভুলতে পারছে না। রমেশ তার কাছে আসলে বলে, মিস্টিক ড্রিম নামের একটা ওয়েবসাইট আছে যেখানে আমার মতো অনেকেই তাদের আজব স্বপ্নের কথা শেয়ার করে। তখনই হঠাৎ স্ক্রিনে সাইকোলজিস্ট ডক্টর আত্মারামের ভিডিও আসলে গৌতম বলে, আমি আজই এই ডক্টরের সাথে দেখা করব। গৌতম আত্মারামের কাছে এসে তাকে এই অদ্ভুত স্বপ্নের কথা বললেই আত্মারাম বলে, আসলে আমাদের ব্রেন হার্ড ডিস্কের মতো, আমাদের নাম, জীবনের সব ঘটনা, আমাদের চিন্তা ভাবনা সবই ব্রেনে স্টোর করা থাকে, এমনকি আমাদের দেখা স্বপ্নগুলো একই জায়গায় জমা হয়, কিন্তু সবকিছু মনে রাখা যায় না। অপ্রয়োজনীয় ডাটাগুলো ব্রেন একা একাই মুছে দেয়। গৌতম জিজ্ঞেস করে, আমি কোনোদিনও ওই মেয়েকে দেখিনি, তাহলে তাকেই বারবার আমার স্বপ্নে কেন দেখছি? আত্মারাম বলে, এটা হলো দুঃস্বপ্ন, এ ধরনের স্বপ্ন সহজে মাথা থেকে বের হয় না। তুমি যখন আগে ওই রুমে ছিলে তখন স্বপ্নটা প্রথমে দেখেছিলে, স্বপ্নটা এত আকর্ষণীয় ছিল যে তোমার ব্রেন সেটাকে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। 6 মাস পর ওই একই রুম পেয়ে তোমার মস্তিষ্ক পুরনো স্বপ্নটা আবার চালু করে দেয়। আমরা এখন চেষ্টা করছি সেই স্বপ্নগুলোকে স্পষ্ট ছবির মতো ফুটিয়ে তোলার জন্য, তাহলে কোমায় থাকা রোগীর মস্তিষ্কের কার্যকলাপও পরিষ্কারভাবে বোঝা যাবে। ডক্টর বা বিজ্ঞানী না হয়েও একজন সাধারণ মানুষও স্বপ্নের অভিজ্ঞতা নিতে পারবে, এমনকি সেই স্বপ্নের অংশও হতে পারবে। তুমি কি সেই স্বপ্ন অনুভব করতে চাও? গৌতম বলে, না, তবে স্বপ্নটা যদি আবার আসে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ তো নেই, তাই না? আত্মারাম বলে, এসব নিয়ে বেশি ভেবো না, স্বাভাবিক থাকো, সব ঠিক হয়ে যাবে। গৌতম বাসায় আসতেই চোখ বন্ধ করেই বলে, মেঘা বাইরে বেরিয়ে আসো। মেঘা বেরিয়ে আসতেই গৌতম বলে, তুমি যেখানে লুকাও না কেন আমি তোমার পারফিউমের স্মেল ঠিকই চিনে যাব। মেঘা আসায় গৌতমের জীবন হাসি খুশি আর খুনসুটিতে কাটতে থাকে। সেই স্বপ্নের কথা গৌতম একদম ভুলেই যায়। গৌতম গাড়ি চালিয়ে কোথাও একটা যাচ্ছে, হঠাৎ লক্ষ্য করে একটা ট্রাক তার পিছু নিয়েছে। গৌতম গাড়ি চালাতে চালাতেই ট্রাকের নম্বরের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। আচমকা গাড়ি সাইডে ঘোরাতেই ট্রাকটা সামনে চলে যায়। গৌতম আবারও গাড়ি নিয়ে রোডে আসতেই দেখে ট্রাকটা আবারও উল্টো দিকে মুখ করে আছে। গৌতম গাড়ি নিয়ে এগোতেই ট্রাকটা উল্টো তার দিকে এগিয়ে আসতে থাকে। বাধ্য হয়ে গৌতম গাড়ি পিছিয়ে নেয়। কোনো মতে ট্রাকটাকে বোকা বানিয়ে গাড়ি একটা সেফ জায়গায় নিয়ে আসে। তখনই তার সিনিয়র কল দিয়ে বলে, আমি পুলিশকে জানিয়ে দিয়েছি, তুমি এখন কোথায়? গৌতম বলে, আমি শহরের বাইরে আছি, 1 ঘন্টার মধ্যেই চলে আসবো, বলেই কল কেটে দেয়। গাড়ি চালাতে চালাতে হঠাৎ কি যেন দেখে হুট করেই গাড়িটা থামিয়ে দেয়। গাড়ি থেকে নেমে এগিয়ে যেতেই দেখে সামনে সেই লেক, স্বপ্নে যেই লেকই ওই গাড়িটাকে ফেলতে দেখেছিল। গৌতম দ্রুত গাড়ি চালিয়ে সেখানে এসে মনে মনে ভাবে, এটা তো সেই জায়গা যেটা আমি স্বপ্নে দেখেছি, মনে হচ্ছে মেয়েটার লাশ ওরা এই নদীতেই ফেলেছিল। এসব ভাবতে ভাবতেই গৌতম একদম কিনারে এসে কি মনে করে যেন পানিতে ঝাঁপ দেয়। পানির কিছুটা গভীরের সাথে এদিক ওদিকে কিছুক্ষণ খুঁজে হঠাৎ পেছনের দিকে তাকাতেই দেখে সত্যি সত্যি একটা গাড়ি পড়ে আছে। গৌতম দ্রুত গাড়ির কাছে গিয়ে ভালো করে গাড়িটা চেক করে, কিন্তু গাড়ির কোথাও কোনো কঙ্কাল বা কিছুই পায় না। গাড়ির সামনের দিকে খুলে ইঞ্জিনের নম্বর দেখে দ্রুত উপরে এসে গাড়ি নিয়ে সোজা অফিসে এসে রমেশকে সব বলে। এইসব শুনে রমেশ হতবাক হয়ে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। গৌতম বলে, গাড়ি, সেই খাল, সেই লেক সব যদি বাস্তবে একই হয় তাহলে যে মেয়েটাকে মেরেছিল সেই মেয়েটাও আছে, তাই না? ওই গাড়িটার সাহায্যে মেয়েটার খোঁজ পেতে পারি। রবি তার টিম নিয়ে ক্রেনের সাহায্যে সেই গাড়ি পানি থেকে ওঠায়। আশেপাশে মিডিয়ার ভিড় জমে গেছে। রবি তার জুনিয়রকে বলে, সব থানায় খোঁজ করো যে এই গাড়ির নামে কোনো মিসিং কেস আছে কিনা। খবরটা সব চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে গেলে খবর দেখে রাঘুরাম বেশ ঘাবড়ে রনিকে কল করে বলে, তুমি বলেছিলে গাড়িটা পানিতে ফেললে কিছুই হবে না, এখন ওরাই সেই গাড়ি বের করে এনেছে। রনি বলে, চিন্তা করো না, আমি সব সামনে নিব, বলেই সে কল কেটে শাহকে
শাহকে কল করে। শাহ তখন তার প্রাইভেট জেটে কোথাও যাচ্ছে। রনি শাহকে বলে পুলিশ ওই গাড়িটা পানি থেকে উঠিয়েছে, চিন্তা করবেন না, আমি এই তদন্ত এগোতে দিব না। শাহ বলে যা করবে ভেবে চিন্তা করবে, এসব কিভাবে হলো সেটা আগে খুঁজে বের করো। এদিকে গৌতমের সিনিয়র বলে আমি সিএম এর সাথে কথা বলেছি, ওই সিদ্ধা রেডি তোমাকে আর বিরক্ত করবে না, তুমি তোমার কাজে মনোযোগ দাও। তখনই রবি কল দিয়ে বলে গাড়ির খোঁজ পেয়ে গেছি, ওই গাড়ির নামে একটা মিসিং কমপ্লেন করা ছিল, তবে তার সাথে একটা মেয়েও মিসিং। পরের দিন সকালে গাড়িটা থানায় আনা হয়। ফাদার ফ্রান্সিস গাড়িটা ভেতরে থাকা ক্রস চেইন দেখে বলে এটাই তো সেই গাড়ি। অফিসার ফ্রান্সিসকে বলে আমরা কিছু জানতে পারলে আপনাকে জানাবো। গৌতম এক নজরে সেই গাড়িটা দেখছে। রমেশ একটা ফাইল নিয়ে এসে বলে মেয়েটার খোঁজ পেয়ে গেছি, মেয়েটার নাম মারিয়া। এই ফাদার ফ্রান্সিসই মারিয়ার মিসিং কমপ্লেন করেছিল। মেয়েটা চার্চের আশ্রমেই থাকতো, গত কয়েক মাস ধরে নিখোঁজ। হয়তো মারিয়াই তোমার স্বপ্নে বারবার আসছে। গৌতম দ্রুত প্যাকেটটা খুলে ছবি দেখতেই বেশ অবাক হয়ে যায়, কারণ তার স্বপ্নে দেখা মেয়েটা আর এই মেয়েটা একদমই আলাদা। মেঘার বাড়িতে মেঘা আর গৌতমের বিয়ের তোড়জোড় চলছে, কিন্তু গৌতম অন্যমনস্ক হয়ে সেই মেয়েটার কথাই ভাবছে। মেঘা গৌতমকে বিয়ের কার্ড দেখাতে আসতে দেখে গৌতম মুখ গোমরা করে বসে আছে। মেঘা বলে এভাবে বিয়ে করতে গেলে সবাই ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করছি। রমেশ বলে যতক্ষণ না ওই মেয়েকে খুঁজে পাচ্ছে ততক্ষণ ওর মাথায় আর কিছুই ঢুকবে না। গৌতম বলে আমার স্বপ্নে দেখা সেই নদী, সেই লেক আর গাড়ি দুটাই ঠিক আছে, এমনকি গাড়িটার সাথে মেয়েটাও মিসিং। এই হারিয়ে যাওয়া মেয়ে মারিয়া আর আমার স্বপ্নে দেখা মেয়েটার মধ্যে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। মারিয়ার ব্যাপারে আরো খোঁজ নিতে গৌতম আর রমেশ ফাদার ফ্রান্সিসের সাথে দেখা করতে আসে। ফ্রান্সিস বলে 4 বছর বয়সে মারিয়া আমাদের কাছে এসেছিল, এখানেই বড় হয়েছে, এখানেই লেখাপড়া করেছে, এরপর চার্চের বাচ্চাদেরকে লেখাপড়ায় সাহায্য করত। ওই গাড়িটা আমাদের আশ্রমের গাড়ি, কখনো প্রয়োজন পড়লে মারিয়া গাড়ি নিয়ে বের হতো। গৌতম জিজ্ঞেস করে মারিয়াকে সেদিন কিছু বলেছিল যে কার সাথে দেখা করতে যাচ্ছে? ফাদার বলে তেমন কিছুই বলেনি, মারিয়ার কারোর সাথেই তেমন মিশত না। গৌতম বলে আমি কি ওর রুমটা দেখতে পারি? ফ্রান্সিস বলে ওর রুমে দেখার মতো কিছুই নেই, আর আমরা ওর রুমটাকে ক্লাসরুম বানিয়ে ফেলেছি। গৌতম ফাদারকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। ফাদার যেন হাফ ছেড়ে বাঁচে। এদিকে চার্চের বাইরে আসতেই রমেশ বেশ রেগে বলে 8 মাস ধরে নিখোঁজ, তাই বলে রুমকে ক্লাসরুম বানিয়ে দিবে কেন? ওই ফাদার কি আগে থেকেই জানতো যে মারিয়া আর কখনোই ফিরে আসবে না? আমার তো এই ফাদারকেই সন্দেহ হচ্ছে। বাড়ি ফিরে গৌতম বেশ মনোযোগ দিয়ে মারিয়া আর স্বপ্নে দেখা সেই মেয়েটার মধ্যে কানেকশন খুঁজে বের করার চেষ্টা করছে। ওই প্যারাডাইস রিসোর্টের রুম নম্বর 118তেই কেন এই স্বপ্নটা আসে? সবকিছু ভাবতে ভাবতেই গৌতম কোনো কিছুরই কুল কিনারা খুঁজে পাচ্ছে না। পরের দিন অফিসে বসেও গৌতম এসব নিয়েই ভাবছে। রমেশ জিজ্ঞেস করে কি এত ভাবছিস? গৌতম বলে একবার এই মারিয়ার ব্যাপারে জানতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক তখনই গৌতমের কাছে একটা কল আসলে গৌতম রমেশ আর মেঘাকে নিয়ে সোজা বাসায় চলে আসে। আসলে গৌতমের মা অজ্ঞান হয়ে গিয়েছিল। সবাইকে চিন্তায় দেখে মা বলে আমার বিপি হাই হয়ে গিয়েছিল, তাই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, চিন্তার কিছুই নেই, তোমরা সবাই এত দূর থেকে কষ্ট করে এসেছো, এখন রেস্ট নাও। তখনই গৌতমের মামা ভিডিও কল করে সবার সাথে কথা বলে। গৌতম হঠাৎ পেছনে একটা চিহ্ন দেখে ভাবে এই চিহ্ন তো সে তার স্বপ্নেও দেখেছিল। গৌতম আর এক মুহূর্ত দেরি না করে তার মামার সাথে দেখা করতে আসে। দেয়ালে থাকা সেই পোস্টারের লোগো দেখিয়ে বলে আমি স্বপ্নে একটা গেট দেখেছিলাম যার উপরে ঠিক এমনই একটা চিহ্ন ছিল। মামা অবাক হয়ে বলে এই প্রিন্টিং প্রেস তো আরো 6 মাস আগেই বন্ধ হয়ে গেছে। গৌতম সোজা সেই প্রিন্টিং প্রেসে এসে গেট দেখে বলে এটা তো আমার স্বপ্নে দেখা সেই দরজা। ভেতরে আসলেই বোঝা যায় এখানে বহুদিন ধরে কেউ আসেনি। প্রিন্টিং প্রেসের মধ্যে ঢুকতেই দেখে সব জায়গায় ঝুল জমে গেছে। ভেতরে এসে সব কাগজ ঘেটে দেখতে থাকে। হঠাৎ মেঘার সাথে ধাক্কা লেগে একটা কাগজের স্তূপ নিচে পড়ে যায়। গৌতম দেখে সেখানে তার স্বপ্নে দেখা মেয়েটার মিসিং লিফলেট পড়ে আছে। গৌতম দ্রুত লিফলেট গুলো হাতে নিতে দেখে মেয়েটার নাম আধিয়া। নিচে একটা ফোন নম্বর দেখে গৌতম রমেশকে বলে তুই এই নাম্বারে কল করে দেখতো। রমেশ সেই নাম্বারে কল করতেই দেখে নম্বর বন্ধ। গৌতম দ্রুত লিফলেটে থাকা অ্যাড্রেসে চলে আসে। কলিং বেল বাজাতে আধিয়ার বাবা দরজা খুলে দেয়। বাবা জিজ্ঞেস করে ওর ব্যাপারে কিছু জানা গেছে? আমি জানতাম ও একদিন ঠিকই ফিরে আসবে। গৌতম বলে আমরা এখনো আধিয়াকে খুঁজছি, সে এখনো নিখোঁজ। কথাটা শুনে বাবা থমকে যায়। আধিয়ার বাবা বলে গত 8 মাস আমি ওকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি, পুলিশও আমাকে সাহায্য করেনি। আধিয়া নিখোঁজ হওয়ার পর থেকেই ওর মা মেয়ের জন্য একরকম পাগল হয়ে গিয়েছিল। শেষে মেয়েকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে 4 মাস আগেই মারা গেছে। আধিয়ার বাবা গৌতমকে আধিয়ার রুমে নিয়ে এসে বলে আধিয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, জব ভালো লাগতো না
তাই জব ছেড়ে দেয়। তবে তার ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগতো। গৌতম জিজ্ঞেস করে, আপনি শেষ কবে আধিয়াকে দেখেছেন? বাবা বলে 5 অক্টোবর। সেদিন আধিয়ার মায়ের জন্মদিন ছিল। মায়ের জন্য কেক নিয়ে এসেছিল। আমরা একসাথে জন্মদিন পালন করেছিলাম। আধিয়া আমাকে জিজ্ঞেস করেছিল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের মস্তিষ্ক আর মন যদি ভিন্ন কথা বলে তাহলে আমাদের মন বা ব্রেন কার কথা শোনা উচিত। আমি বলেছিলাম মানুষের সবসময় নিজের মনের কথা শোনা উচিত। ঠিক সেদিন থেকেই আমার মেয়েটা নিখোঁজ। বলেই বাবা কান্না করতে করতে গৌতমের হাত ধরে অনুরোধ করে বলে, আমি এই আশায় বেঁচে আছি যে একদিন আমার মেয়ে ঠিকই ফিরে আসবে, তুমি আমার মেয়েকে খুঁজতে পারবে। আধিয়ার বাসা থেকে বের হয়ে গৌতম বলে, আধিয়া যেদিনকে নিখোঁজ হয়েছিল পুলিশ রেকর্ড থেকে জানা গেছে মারিয়াও সেই একই দিনে নিখোঁজ হয়েছে। জানি না মারিয়ার সাথে কি হয়েছে, কিন্তু আমার স্বপ্ন অনুযায়ী হয়তো আধিয়া ওই রিসোর্টে 118 নম্বর রুমে উঠেছিল, নয়তো ওই রুমে কারোর সাথে দেখা করতে গিয়েছিল। গৌতম রমেশকে নিয়ে প্যারাডাইস রিসোর্টের রিসিপশনে এসে জিজ্ঞেস করে, চেক করে দেখতে পারবেন 6 অক্টোবর 118 নম্বর রুম কার নামে বুক করা হয়েছিল? এদিকে রিসোর্টের ম্যানেজার ডিসুজা তার ক্যাবিন থেকে এসব শুনে বেশ সতর্ক হয়ে যায়। রিসিপশনিস্ট চেক করে বলে, ওই দিন রুরাল ডেভেলপমেন্টের একটা সামিট ছিল। গৌতম রমেশকে বলে, মনে পড়েছে ওই দিন আমিও এখানে এসেছিলাম, কিন্তু মাত্র 5 মিনিটের জন্য, কারণ একজন কল করে বলেছিল যে সিদ্ধার্থের অ্যাক্সিডেন্ট হয়েছে। রিসিপশনিস্ট জানায় সেদিন 118 নম্বর রুমে তো কেউই ছিল না। গৌতম বলে, ওই দিনের ফুটেজ দেখা যাবে? রিসিপশনিস্ট বলে, আমরা শুধুমাত্র 6 মাসের ফুটেজের ব্যাকআপ রাখি। এই ঘটনার 8 মাস হয়ে গেছে। আপনি চাইলে এখানকার ভিডিওগ্রাফি কোম্পানির কাছে যেতে পারেন, ওরা তো সেদিন পুরো ইভেন্ট কভার করেছিল। ডিসোজা দ্রুত রনিকে কল করে বলে, একটা ছেলে 6 অক্টোবর রুম নাম্বার 118তে কে ছিল সেটা জানতে এসেছে। রনি বেশ ঘাবড়ে দ্রুত শাহকে কল করে খবরটা বলতেই শাহ রেগে বলে, এভাবে আমাদের পিছে কেন পড়ে আছে? আজ রাতের মধ্যেই ওকে শেষ করে দিবে। গৌতম সেই ভিডিওগ্রাফি কোম্পানিতে এসে সামিটের ভিডিও চেক করতে থাকে। ভিডিওর মাঝে আধিয়াকে দেখা যায়। আধিয়া ইভেন্টে এসে সবার মাঝের একটা চেয়ারে বসে, কিন্তু ভিডিওটা আর একটু সামনে এগোতেই দেখা যায় আধিয়া সেখানে নেই। এরপর ভিডিওর আর কোথাও আধিয়াকে পাওয়া যায় না। কোম্পানির মালিক বলে, আমাদের কাছে কিছু রাফ ফুটেজ আছে বলেই হার্ড ডিস্ক খুঁজতে আসে, কিন্তু হার্ড ডিস্কটা কোথাও না পেয়ে বলে, আমি খুঁজে পেলে আপনাকে অবশ্যই জানাবো। সেখান থেকে বেরিয়ে রমেশ গৌতমকে জিজ্ঞেস করে, এখন কি করবে? গৌতম কিছু একটা ভেবে আবারও প্যারাডাইস রিসোর্টে চলে আসে। 118 নম্বর রুমে এসে স্বপ্নের কথা ভাবতে ভাবতেই দেয়ালে টাঙানো সেই ছবির কাছে আসে। স্বপ্নে আধিয়াকে এই ছবির সাথে বাড়ি খেয়ে এই ছবির সাথেই বাড়ি দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। গৌতম দ্রুত রমেশকে একটা পেন্সিল দিতে বলে। রমেশ ভয়ে ভয়ে একটা পেন্সিল এগিয়ে দিলেই গৌতম সেই পেন্সিল দিয়ে কার্পেটের নিচ থেকে ভাঙা কাচের টুকরো বের করে, যার সাথে রক্ত লেগে আছে। গৌতম টুকরোটা হাতে নিয়ে বলে, আজ রাতে আমরা এখানেই থাকবো। রমেশ অবাক হয়ে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? গৌতম বলে, ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা গেছে আধিয়া এখানে এসেছিল। আমি 2 বার এই রুমে একই স্বপ্ন দেখেছি। নিশ্চয়ই এই রুমে আধিয়ার সাথে কিছু একটা হয়েছিল। সেই সত্য জানার জন্যই আমাকে সেই স্বপ্ন আবার দেখতে হবে। দেখতে দেখতে রাত হয়ে আসে। গৌতমকে 2 গ্লাস ড্রিঙ্কস বানাতে দেখে রমেশ অবাক হয়ে বলে, আরে 1 গ্লাস কি ওই পেতনির জন্য বানাচ্ছিস? গৌতম বলে, আমি সেদিন 2 প্যাক খেয়েছিলাম, আজকেও ঠিক ততটাই খাবো, তাহলে ঠিকই ওই একই স্বপ্ন দেখব। গৌতম ঘড়ি দেখে বলে, আমি সেদিন রাত 11টায় ঘুমিয়ে পড়েছিলাম। বলেই গৌতম 118 নম্বর রুমে এসে শুয়ে পড়ে। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পরও তার ঘুম আসে না। দেখতে দেখতে ঠিক একটা 18 মিনিটের দিকে তার ঘুম আসে, কিন্তু আজ সে কোনো স্বপ্ন দেখে না। হঠাৎ দরজায় নক করার আওয়াজে গৌতমের ঘুম ভাঙে দেখে সকাল হয়ে গেছে। রমেশ বলে, তুই তো এখানে আরামে ঘুমাচ্ছিস, আর ওই রুমে বসে বসে তোর চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্বপ্নে কি দেখেছিস? গৌতম মুখটা মলিন করে বলে, স্বপ্ন আসেনি। বুঝতে পারছি না যে স্বপ্ন কেন আসলো না। গৌতম বাসায় ফিরে বোর্ডে লেখে, আধিয়া 6 অক্টোবর মিসিং হয়েছে। আমি প্রথম স্বপ্ন 3রা ডিসেম্বর দেখেছি, এর পরের বার 29শে মেতে দেখেছি। তাহলে গত রাতে স্বপ্ন আসলো না কেন? এই তারিখগুলোর মধ্যে নিশ্চয়ই কিছু একটা কমন আছে। মেঘা বলে, সেদিন কি বার ছিল? গৌতম বলে, প্রত্যেকবারই আলাদা আলাদা বার ছিল, তাই বারের সাথে কোনো কমন লিঙ্ক নেই। কিছু একটা ভেবে গৌতম রমেশকে তাদের বন্ধু রাজেশের বিয়ের ছবি আর তাদের সিনিয়রের অ্যানিভার্সারি ফুটেজগুলো বের করতে বলে। গৌতম বেশ ভালো করে ছবিগুলো পর্যবেক্ষণ করে বলে, যেই 2 দিন আমি স্বপ্ন দেখেছি সেই 2 দিন পূর্ণিমা ছিল। প্রত্যেক ছবির পেছনে বড় পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে। তার মানে আমাকে আবারও পরের পূর্ণিমার রাতে ওই রুমে থাকতে হবে।
এই জন্য আমাদের আরো 10 দিন অপেক্ষা করতে হবে। মেঘা বেশ রেগে বলে, তুমি 10 দিন পর আবার ওখানে যাবে? তোমার কি মনে হয় এই গত 8 মাসে শুধুমাত্র 2টা পূর্ণিমাই হয়েছে? গৌতম মেঘার কথা শুনে অনেক খুশি হয়ে বলে, মাঝে মাঝে তুমি রাগের মাথায় অনেক ভালো ভালো বুদ্ধি দাও। রমেশ অবাক হয়ে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। গৌতম বলে, যদি পূর্ণিমার রাতে ওই স্বপ্ন আসে তাহলে এই 8 মাসে আরো 6টা পূর্ণিমার রাত এসেছে। এই 6 দিন যারা ওই রুমে থেকেছে নিশ্চয়ই তারা একই স্বপ্ন দেখেছে। তাদের সাথে কথা বললেই আমরা ক্লিয়ার হয়ে যাব যে আমাদের পূর্ণিমার রাতের থিওরিটা ঠিক নাকি। সেই সাথে আধ্যার মিসিং রহস্যের পরবর্তী ক্লু পেয়ে যাব। গৌতম রমেশকে নিয়ে রিসোর্টে যাওয়ার জন্য বের হতেই গৌতমের কাছে একটা কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আমি আধ্যায়া বলছি। এই কথা শুনে গৌতম ঘাবড়ে গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে। ঠিক তখনই একটা পিকআপ এসে গৌতমের গাড়িকে ধাক্কা মারে। সামনে থেকে আরেকটা গাড়ি এসে গৌতমের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। সাথে সাথেই গৌতমের গাড়ির ব্রেক ফেল করে একটা গাছের সাথে গিয়ে জোরে বাড়ি খায়। এই দৃশ্য দেখে রনি শয়তানি এক হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গৌতম আর রমেশ কোনো মতে গাড়ি থেকে নামে। দুইজনই একদম ঠিক আছে, তবে গৌতম তখনও শকের মধ্যে আছে। হঠাৎ ফোন বাজতেই গৌতম দ্রুত গাড়ির কাছে গিয়ে ফোন নিয়ে কল রিসিভ করতে দেখে আধ্যায়া কল করেছে। আধ্যায়া বলে, আমি ঠিক আছি, প্লিজ আমাকে খোঁজা বন্ধ করো। বলেই সে কলটা কেটে দেয়। গৌতম বারবার সেই নম্বরে কল করছে কিন্তু কল যাচ্ছে না। গৌতম উপায় না পেয়ে রবিকে কল করে বলে, আমি আপনাকে একটা নম্বর পাঠাচ্ছি, দ্রুত লোকেশন ট্রেস করেন। রমেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সেটা বলবি তো? গৌতম বলে, আমাকে আধ্যায়া কল করেছিল, জানি না সে কোথায় আছে আর কেন কল করেছে। রবি কল করে জানায় চুরি বাজারে লোকেশন দেখাচ্ছে। গৌতম রবির দেওয়া লোকেশন ফলো করতে করতে বাজারে চলে আসে। লোকেশন একটা গাড়িতে দেখালে গৌতম গাড়ির পিছু নেয়। গাড়ির দরজা খুলতে দেখে ভিতরে বাচ্চা বসে আছে। গৌতম সেই নম্বরে কল করতেই ফোন গাড়ির ভিতরেই বেজে ওঠে। মানে সব কষ্ট বিফলে গেল। রমেশ গৌতমকে জিজ্ঞেস করে, এত দৌড়ে কি লাভ? মেয়েটা নিজেই তো বলেছে তাকে না খুঁজতে। গৌতম বলে, কোনো না কোনো গন্ডগোল তো অবশ্যই আছে। যেই মেয়েটা আমাকে কখনো দেখেইনি সে কিভাবে জানলো আমি তাকে খুঁজছি? আর যদি সে সত্যিই কোনো সমস্যায় থাকে তাহলে প্রথমে নিজের বাবাকে বা পুলিশকে কল করতো। আমার নম্বর সে কোথায় পেল? এই কলটা আধ্যায়া করেনি। যে কলটা করেছে সে চায় না আমি আধ্যায়াকে খুঁজি। যেখান থেকে আমরা কাজটা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করতে হবে। এদিকে কবির তার ওয়ার্কশপে কাজ করছে। শাহ কল দিয়ে বলে, গৌতম নামের একটা ছেলে আছে, তাকে শেষ করে দাও। কবির বলে, 2 দিন সময় দিন, কাজ হয়ে যাবে। রমেশ, মেঘা আর গৌতম খোঁজ নিয়ে জানতে পারে বাকি 6 পূর্ণিমার রাতের মধ্যে 3 রাত ওই রুমে কেউ ছিল না। বাকি 3 রাতে একজন রাত 8টায় বেরিয়ে গিয়েছিল। তাহলে এখন 2 জনের সাথে দেখা করতে হবে। এই জন্য তারা জাভেদ আলী নামের একজনের সাথে দেখা করতে হায়দ্রাবাদে আসে। জাভেদের মা জানায়, আমার ছেলে তো দুবাই গেছে, 1 সপ্তাহ পরে ফিরবে। গৌতম তার কার্ড দিয়ে বলে, এখানে আমার নম্বর আছে, তাকে যোগাযোগ করতে বলবেন। এরপর গৌতম ভাসানের সাথে দেখা করতে চেন্নাই আসে। সেখানে আসতেই দেখে লোকটা বেশ বয়স্ক আর ঠিক মতো কথাও বলতে পারে না। গৌতম তবুও আধ্যায়ার ছবি দেখালেই লোকটা ছটফট করতে শুরু করে। গৌতম বুঝে যায় যে ভাসান তো আধ্যায়াকে স্বপ্নে দেখেছে। ভাসান ইশারায় লাল রং, হাতি আর ওম লেখা চিহ্ন বোঝায়। গৌতম বোঝার চেষ্টা করে যে আসলে ভাসান তাকে কি বলতে চাচ্ছে। আজ মেঘা আর গৌতমের মেহেদি অনুষ্ঠান। গৌতমের মা একটা গয়নার বাক্স থেকে কিছু গয়না নিয়ে মেঘাকে পরিয়ে দেয়। হঠাৎ গৌতম খেয়াল করে বাক্সের উপরে হাতির চিহ্ন আঁকা। গৌতমের মনে পড়ে সে এমনই একটা বাক্স আধ্যায়ার বাসায় দেখেছিল। গৌতম দ্রুত রমেশকে নিয়ে আধ্যায়ার বাসায় আসে। বুকশেলফের মধ্যে থেকে একটা কাঠের বাক্স খুঁজে পায়, তার উপরেও হাতি আঁকানো। বাক্স খুলতেই গৌতম একটা কালো কাপড় দেখতে পায় যার উপরে আধ্যায়া আর প্রভার নাম লেখা। বাক্সের ভেতরে একটা ছবি আছে যেখানে আধ্যায়ার পাশে একটা বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে। গৌতম আধ্যায়ার বাবাকে জিজ্ঞেস করে, আপনি কি এই মেয়েকে চেনেন? আধ্যায়ার বাবা বলে, না। বাসায় ফিরে সেই ছবির পিছনে সাইনবোর্ড থেকে জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। নেটে সার্চ করতেই সেই ঠিকানা খুঁজে পায়। ঠিকানা অনুযায়ী সেই এলাকায় এসে পাশের এক চায়ের দোকানদারকে সেই ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, আপনি কি এই মেয়েকে চেনেন? চাওয়ালা বলে, না। গৌতম জিজ্ঞেস করে, এই স্কুল ড্রেসটা কোন স্কুলের বলতে পারবেন? চাওয়ালা বলে, এটা তো পাশেরই একটা স্কুলের ড্রেস। গৌতম সেই স্কুলে এসে প্রিন্সিপালকে ছবি দেখালেই প্রিন্সিপাল বলে,
5 মাস হলো আমি চাকরিতে জয়েন হয়েছি। প্রিন্সিপাল প্রফেসর মূর্তিকে ডাক দিলে প্রফেসর মূর্তি ছবি দেখে বলে, এটা তো আদ্রিয়া, 2 মাস এখানে কম্পিউটার ল্যাবের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করেছিল। তার সাথে যে মেয়েটা আছে তার নাম প্রভা। প্রভার পরিবার অনেক আগেই এই গ্রাম থেকে চলে গেছে। গৌতম গাড়ি নিয়ে চলেই যাচ্ছিল, তখনই মূর্তি গৌতমকে কল করে বলে, আমি আদ্রিয়ার ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই। আপনি 3:30টায় হাইওয়ের পাশের ফুড কোর্টে আমার সাথে দেখা করেন। গৌতম সময় মতো সেই ফুড কোর্টে এসে অপেক্ষা করতে থাকে, কিন্তু মূর্তির কোনো খবর নেই। বিরক্ত হয়ে ফিরতে গেলে দেখে রাস্তার মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকজন রক্তাক্ত মূর্তিকে টেনে উঠাচ্ছে। গৌতম গাড়ি থেকে নেমে দেখতেই যাবে, ঠিক তখনই কে যেন তাকে কল করে। গৌতম দ্রুত বাসায় ফিরতে দেখে চারপাশের সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। কেয়ারটেকার পাণ্ডুর মাথায় ব্যান্ডেজ। পাণ্ডু বলে, ওরা হুট করে এসে পেছন থেকে আমাকে আঘাত করে। এরপর পুরো বাড়ি লন্ডভন্ড করে কিছু একটা খুঁজতে থাকে। গৌতম এগিয়ে এসে দেখে দেওয়ালে মূর্তির ছবি আটকানো, যার উপরে লাল ক্রস সাইন দেওয়া, মানে কেউ ইচ্ছা করেই মূর্তির অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে মেরে ফেলেছে। সিনিয়র জিজ্ঞেস করে, এই লোককে? গৌতম বলে, আদ্রিয়ার কেসে কোনো বড় ক্লু দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা তাকে মেরে ফেলেছে। সিনিয়র বলে, তার মানে এটা সাধারণ কোনো কেস না, এর সাথে বড় কোনো শক্তি জড়িত। আমার মনে হয় তোমার কয়েকদিন চুপ থাকা উচিত, আমি কমিশনারের সাথে কথা বলছি। তখনই জাভেদ কল দিয়ে বলে, আপনি নাকি আমাদের বাসায় এসেছিলেন, আমি এখন বাসায় আছি, এসে কথা বলতে পারেন। সাথে সাথেই গৌতম রমেশকে নিয়ে জাভেদের কাছে আসে। জাভেদ বলে, 5 আগস্ট আমি প্যারাডাইস হোটেলে ছিলাম, কিন্তু কোনো স্বপ্ন দেখিনি। গৌতম আদ্রিয়ার ছবি দেখালেই জাভেদ বলে, না আমি একে চিনি না। হতাশ হয়ে গৌতম বের হয়ে যাবে, তখনই তার পায়ের কাছে কিছু কাগজ পাওয়া দেখে একটা কাগজ উঠিয়ে দেখে তাতে পাহাড় থেকে গাড়ি পড়ার দৃশ্য আঁকা। গৌতম জিজ্ঞেস করে, এগুলো কে এঁকেছে? জাভেদ বলে, আমার ছেলে সারাদিন বসে এই সবই করে। গৌতম জিজ্ঞেস করে, তার মানে আপনি আপনার পরিবারের সাথে ওই রুমে থেকেছিলেন? আপনার ছেলে কোথায়? জাভেদ ভেতরের দিকে ইশারা করতেই গৌতম দৌড়ে জাভেদের ছেলের কাছে গিয়ে ফোনে আদ্রিয়ার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, একে দেখেছিলে? জাভেদের ছেলে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। গৌতম ছেলেটার আঁকানো সব কাগজ বাসায় নিয়ে এসে পরবর্তী ক্লু খোঁজার চেষ্টা করে। রমেশ এটা ড্রয়িং নিয়ে বলে, কি যে আঁকিয়েছে বুঝতেই পারছি না। হঠাৎ মেঘা এসে রমেশের হাত থেকে কাগজ নিয়ে বলে, আরে বোকা, তুমি তো উল্টা করে ধরেছ, এটা সেন্ট মেরি স্কুলের সিম্বল, আমাদের স্কুলের লোগো তো এমনই ছিল। গৌতম বলে, ওই মারিয়া তো সেন্ট মেরি স্কুলে ছিল। সিসিটিভি অপারেটর গৌতমকে কল দিয়ে বলে, জলদি অফিসে আসেন। অফিসে আসলে দেখে লোকটা তার এক স্টাফকে বকা দিচ্ছে, কারণ সে ফুটেজ ডিলিট করে দিয়েছিল, তবে বহু কষ্টে ডেটা আবারও রিটাইভ করে ফিরিয়ে এনেছে। র ফুটেজে দেখা যায় এক লোক আদ্রিয়াকে প্রোগ্রাম থেকে ডেকে নিয়ে যাচ্ছে। গৌতম জিজ্ঞেস করে, এই লোককে? লোকটা বলে, এই লোকের কাছেই তো আমারই স্টাফ ফুটেজ বিক্রি করে ডিলিট করে দিয়েছিল। স্টাফ বলে, লোকটা আমাকে সেই রাতের ফুটেজ দিতে বলেছিল, তার জন্য আমাকে 5,000 টাকাও দিয়েছে। গৌতম জিজ্ঞেস করে, তার সম্পর্কে আর কিছু জানো? স্টাফ বলে, 2 দিন আগে বাস স্টপে দাঁড়িয়ে থাকার সময় তাকে গাড়িতে করে যেতে দেখেছিলাম। গাড়িতে ভাবনা ফাউন্ডেশনের স্টিকার ছিল। গৌতম মালিককে বলে, নেট থেকে ফাউন্ডেশনের বিস্তারিত বের করেন। বলেই গৌতম ভিডিওর বাকি অংশ দেখে। দেখা যায় সেদিন মারিয়াও ওই অনুষ্ঠানেই ছিল, তার মানে মারিয়া নিশ্চয়ই কিছু জানে। ফাউন্ডেশনের ওয়েবসাইটে গেলে ফাউন্ডার হিসেবে সেই লোকের ছবি দেখা যায় যে টাকা দিয়েছিল। লোকটার নাম রাঘুরাম। গৌতম রাঘুরামের বাসায় আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে দরজা খোলা। পেছনের দিকে তাকালে দেখে কালো গাড়ি ভর্তি কিছু লোকজন রাঘুরামের হাত মুখ বেঁধে নিয়ে যাচ্ছে। গৌতম দ্রুত দেওয়াল টপকে গাড়ির পিছু করে, কিন্তু তাকে ধরতে না পেরে রাস্তা থেকে একটা বাইক নিয়ে পিছু করে। বেশ খানিকটা পিছু করার পর সিগন্যালে গিয়ে গৌতম আর পিছু করতে পারে না, কিন্তু সিগন্যাল ছাড়লেই গৌতম গাড়ির ডিরেকশন অনুযায়ী এক ব্রিজের ধারে আসতে দেখে কবির রাঘুরামকে ব্রিজের উপরে উঠিয়ে রেখেছে, এখনই তাকে নিচে ফেলে দিবে। গৌতম বাইক সেখানে ফেলেই দৌড়ে রাঘুরামকে বাঁচাতে যায়, কিন্তু কবির তার আগেই রাঘুরামকে ফেলে সেখান থেকে চলে যায়। সাথে সাথেই ট্রেন এসে রাঘুরামকে চাপা দিয়ে চলে যায়। গৌতম আবারও ব্যর্থ। রাতে পুলিশ এসে রাঘুরামের লাশ নিয়ে যায়। রবি গৌতমকে বলে, এনজিওর ব্যাপারটা আমি সামনে নিব, তবে আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমাদের প্রোটেকশনের দরকার। গৌতম বলে, না, এই কেস এখন একজনই সমাধান করতে পারবে, ওই সেন্ট মেরির ফাদার ফ্রান্সিস। পরের দিন গৌতম চার্চে আসলে এক সিস্টারকে জিজ্ঞেস করে, ফাদার কোথায়? সিস্টার বলে, সে তো বিশাখাপট্টনমে গেছে, সেখান থেকে ইতালি যাবে। গৌতম সিস্টারকে জিজ্ঞেস করে, আপনি কি চার্চের বাইরে মারিয়ার কোনো ফ্রেন্ডকে চিনতেন? কখনো কেউ এসেছিল? সিস্টার বলে, না, তা জানি না। গৌতম আধ্যায়ের কথা জিজ্ঞেস করতে সিস্টার কেন যেন বেশ ঘাবড়ে বলে, আমি কিছুই জানি না, আপনি বরং ফাদারের সাথে কথা বলেন। গৌতম চলে যাওয়ার জন্য পাশ ফিরলে
ফেললেই সিস্টারের কণ্ঠটা তার কেন যেন পরিচিত মনে হয়। গৌতমের খেয়াল হয় সেদিন আধিয়া পরিচয় যে কল দিয়েছিল তার সাথে এই গলার মিল আছে। গৌতম সিস্টারকে জিজ্ঞেস করে, আপনি সেদিন আধিয়া সেজে আমাকে কল দিয়েছিলেন তাই না? সিস্টার ভয়ে থতমত খেয়ে যায়। গৌতম বলে, আমার সেই ভয়েস খুব ভালো করেই মনে আছে। নিরুপায় হয়ে সিস্টার কান্না করে বলে, মারিয়াকে নিয়ে ফাদার যা বলেছিল সব মিথ্যা। আমি বুঝতে পারছিলাম না ফাদার কেন এমন করলো। সেদিন তুমি চার্চ থেকে যাওয়ার পরই ফাদার হঠাৎ ইতালি যাওয়ার প্ল্যান বানায়। আমাকে বলে আধিয়া হয়ে কারোর সাথে কথা বলতে হবে। গৌতম জিজ্ঞেস করে, ফাদার ইতালি কবে যাবে? সিস্টার বলে, আগামীকাল। গৌতম যেতেই রনি আড়াল থেকে বের হয়ে সিস্টারের কাছে আসতেই সে ভয় পেয়ে যায়। গৌতম চলে আসে বিশাখাপট্টনম চার্চে। কোয়ার্টারে এসে দেখে ফাদার ব্যাগ গুছিয়ে বের হচ্ছে। গৌতমকে এখানে দেখে ফাদার চমকে যায়। গৌতম জিজ্ঞেস করে, আমাকে মিথ্যা কেন বললেন? সিস্টারকে আধিয়া বানিয়ে কল দিয়েছিলেন কেন? সিঁড়ি থেকে মারিয়া ব্যাগ নিয়ে বের হতেই মারিয়াকে দেখে গৌতম চমকে যায়। ফাদার বলে, যাকে ছোট থেকে মানুষ করেছি তাকে বাঁচাতেই মিথ্যা বলেছি। ওই দিনের পর মারিয়াকে শহরের বাইরে পাঠিয়ে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। মারিয়াকে এখানে পাঠিয়ে দিয়ে বেশ নিশ্চিন্তে ছিলাম, কিন্তু যখন তুমি ওকে খুঁজতে চার্চ এসেছিলে তখনই বুঝে গেছি ওরাও একদিন জেনে যাবে মারিয়া বেঁচে আছে, তাই এখান থেকে ইতালি পাঠাতে চাই। বলতে না বলতেই ফাদারের কানে গুলি লাগে। সাথে সাথেই ফাদার দরজায় ছিটকে গিয়ে সেখানেই মারা যায়। গৌতম পাশে তাকিয়ে দেখে কবির এখানেও পৌঁছে গেছে। মারিয়া ফাদারকে হারিয়ে কান্না করতে থাকে। গৌতম তাকে কোন রকমের টানতে টানতে নিয়ে দৌড়ে পোর্ট এরিয়ায় চলে আসে। সামনের সমুদ্র, তাই আর যাওয়ার রাস্তাও পায় না। বাঁচার জন্য গৌতম গুন্ডাদের সাথে মারামারি করতে থাকে। এক পর্যায়ে অনেকজন মিলে গৌতমকে ধরে রাখে আর আরেকজন মারিয়ার পিছনে যায়। কবির মারিয়াকে ধরতেই যাবে তখনই গৌতম এসে এক লাথি মেরে সরিয়ে দিয়ে মারিয়াকে নিয়ে পালায়। অসংখ্য ছোট বোটের মাঝে গৌতম আর মারিয়াকে খুঁজে না পেয়ে সবাই চলে যায়। কিছুক্ষণ পর সমুদ্রের তীরে দাঁড়িয়ে মারিয়া অঝরে কান্না করছে। মারিয়া বলে, ওরা ফাদারকে শুধু শুধু মারলো, তার তো কোনো দোষও নেই। গৌতম বলে, ফাদারকে আমি ভুল বুঝেছিলাম, আমার জন্যই তার জীবন গেল। তোমাকে ইতালিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, শুধু আমাকে আধিয়া সম্পর্কে বলো। মারিয়া বলে, আমি একবার আমাদের গ্রামের এক স্কুলে ইংলিশ পড়াতে যাই, সেখানে আধিয়ার সাথে আমার প্রথম দেখা হয়। আধিয়া সেখানে কম্পিউটার পড়াতে এসেছিল, আমার সাথেই থাকতো। স্কুলে ছোট বাচ্চা থেকে শুরু করে গ্রামের সকল শ্রেণীর মানুষকে একদম আপন করে নিয়েছিল। একদিন গ্রামে মেডিকেল ক্যাম্প বসানো হয়, আমরা সেই ক্যাম্পে সাহায্য করছিলাম। আধিয়া একদিন লক্ষ্য করে ক্যাম্পের ডক্টর কোন একটা কারণে খুব রেগে চিৎকার করছে। বিষয়টাকে পাত্তা না দিয়ে এগোতেই তার নজর পড়ে প্রভা নামের এক মেয়ের উপরে, যে বয়স্কদের লাইনে দাঁড়াতে সাহায্য করছিল। মেয়েটার বাবা নেই, পরিবারে শুধু তার মাই থাকে। আধিয়ার সাথে প্রভার বেশ বন্ধুত্ব হয়ে যায়। তারা সারা দিন ঘুরে একসাথে ছবি তোলে। প্রভার বাসায় গেলে আধিয়াকে প্রভার মা বলে, প্রভার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে, তাই তার রুমালে ডক্টর প্রভা লিখে সেলাই করেছে। পরের দিনের স্কুলে প্রভা আধিয়াকে তার সেলাই করা রুমাল দিলে আধিয়া অনেক খুশি হয়ে যায়। স্কুলে ঘোষণা করা হয় বয়স্কদের ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে, তাই এখন স্কুলের বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে হবে। এদিকে বাইরে টিকার স্টক শেষ হয়ে গেলে আধিয়া ভিতরে স্টক নিতে গিয়ে দেখে রনি স্কুলের লোকদের সাথে কি যেন একটা বলছে। হঠাৎ সেখানে আধিয়াকে দেখে তারা বেশ ঘাবড়ে যায়। আধিয়া বিষয়টাকে পাত্তা না দিয়েই বাইরে ভ্যাকসিন পাঠাতে বলে বাইরে চলে আসে, কিন্তু প্রভা ইঞ্জেকশনের সুইয়ের ভয়ে ইঞ্জেকশন দিতেই চায় না। আধিয়া প্রভাকে ইনিয়ে বিনিয়ে রাজি করে নিজেই টিকাটা দিয়ে দেয়। রাতে বাসার সিঁড়িতে বসে আধিয়া মারিয়াকে বলে, এই ট্রিপ আমার জীবন বদলে দিয়েছে। বাবা মা আমাকে কোনো কষ্ট ছাড়াই বড় করেছে। প্রভাকেই দেখো, তার ডক্টর হওয়ার স্বপ্ন, কিন্তু ওর মায়ের ওকে স্কুলে পাঠাতে কত কষ্ট হয়, তাই ওর ডক্টর হওয়ার স্বপ্ন পূরণ করতে আমি ওকে সাহায্য করব। আমার বাবা জিজ্ঞেস করতো আমার জীবনের লক্ষ্য কি, আমার মনে হয় এটাই আমার লক্ষ্য। পরের দিন স্কুলে আসলে আধিয়া দেখে প্রভা সেখানে নেই। কয়েকজনকে জিজ্ঞেস করলে তারা বলে তারা কিছুই জানে না। আধিয়া খেয়াল করে অমৃতা আর নীরাবতীও ক্লাসে নেই। আধিয়ার কেন যেন বেশ ভয় হয়, তাই প্রভার বাসায় যায়। প্রভার মা বলে, প্রভার অনেক জ্বর, সারা গায়ে লাল ফুসকুড়ি উঠেছে, ওষুধ দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না। আধিয়া প্রভার কাছে গিয়ে দেখে তার মুখ, হাত পা আর সারা শরীরে ফুসকুড়িতে ভরে গেছে। অবস্থা বেশ খারাপ দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসে। ডক্টর চেক আপ করছে দেখে আধিয়া আর প্রভার মা বাইরে এসে দাঁড়ায়। আধিয়া খেয়াল করে আরো কয়েকটা বাচ্চা মেয়েকে হাসপাতালে আনা হয়েছে, তাদের গায়েও প্রভার মতোই লাল ফুসকুড়ি। হঠাৎই প্রভার হার্টবিট
কমতে শুরু করে। ডক্টর প্রভার হার্টবিট বাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনো কাজই হয় না। আদ্রিয়া প্রভাকে কোলে নিয়ে ডাকতে থাকে কিন্তু প্রভা তার চোখের সামনেই না ফেরার দেশে চলে যায়। প্রভার মা চিৎকার করে কান্না করতে থাকে। আদ্রিয়া শোকে স্তব্ধ হয়ে যায়। আদ্রিয়া প্রভার এভাবে যাওয়াটা মানতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। নিজেদের কোনো রকমের সামলে প্রভার মা আর আদ্রিয়া প্রভার কবরে মাটি দেয়। প্রভার মৃত্যু আদ্রিয়ার জীবন একদমই বদলে দেয়। আদ্রিয়ার হঠাৎ মনে পড়ে সেদিন ক্যাম্পের ডক্টর চিৎকার করছিল। রনির আচরণও কেমন যেন সন্দেহজনক ছিল। সেই রাতে আদ্রিয়া স্কুলে এসে ডাস্টবিন থেকে ওষুধের বোতল বের করে দেখে 2 বোতলে 2 রকমের চিহ্ন দেওয়া, একটাই সবুজ তো আরেকটাই লাল। ভেতরে ইনটেক গুলো চেক করে দেখে সেখানেও একই অবস্থা। আদ্রিয়া ওষুধ নিয়ে এক ল্যাবে এসে চেক করলে ডক্টর বলে একটাই ডেঙ্গুর ওষুধ আছে, তবে আরেকটাই অন্য কিছু দেওয়া। আদ্রিয়া ক্যাম্পে এসে ডক্টরকে কল দিয়ে ক্যাম্পের বিষয়ে জানতে চাইলে ডক্টর জিজ্ঞেস করে কয়জন মারা গেছে। আদ্রিয়া হতবাক হয়ে বলে তার মানে আপনি আগে থেকে সব জানতেন? ডক্টর বলে দেখা করো, সব বলছি। আদ্রিয়া ডক্টরের সাথে দেখা করতে নিরিবিলি এক জায়গায় আসলে আদ্রিয়া বলে আপনি যখন জানতেন ওটা বিষ তাহলে কমপ্লেন কেন করেননি? ডক্টর বলে তাহলে আমার জীবনটাই ওরা নিয়ে নিত। আজকের দিনে ক্যান্সারও এত খারাপ রোগ না, যত খারাপ রোগ এসব কোম্পানি বানিয়েছে। আমাকে বড় ডক্টররা যা বলেছে তা শুনে আমি অবাক হয়ে যাই। যেমনটা ভাবছো তার থেকেও অনেক বড় ষড়যন্ত্র এসবের পিছনে আছে। আদ্রিয়া জিজ্ঞেস করে কেমন ষড়যন্ত্র? ডক্টর বলে আলান্টা নামের এক ইন্ডিয়ান কোম্পানি কোটি টাকা ইনভেস্ট করে ভ্যাকসিনের এক্সপেরিমেন্ট করছিল। সাধারণত এসব পরীক্ষা পশুর উপরে করা হয়, কিন্তু এই কোম্পানি স্কুলের সাথে সেটিং করে বাচ্চাদের উপরে টেস্ট করছে। তবে তাদের এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়। প্রভার মতো বাচ্চারা এর শিকার হয়। যদি এরা সার্থক হতো তাহলে কোটি কোটি টাকা কামাতে পারত আর অন্য কোম্পানিদেরকে পিছনে ফেলে দিত। এখন সবার নজর এদের উপরে, কারণ এখানে কোটি কোটি টাকার ব্যাপার আছে। সাধারণত এমন এক্সপেরিমেন্টের অনুমতি দেওয়া হয় না, কিন্তু আলান্টা কোম্পানিকে দেওয়া হয়েছে। ওরা এনজিও স্কুলে এসব এক্সপেরিমেন্ট করে আর 15 থেকে 18 বছরের মেয়েরা এর শিকার হয়ে যায়। এটা আসলে দুর্নীতির বিশাল বড় এক চেইন। যদি তুমি জানতে পারো যে এদের সাথে কারা কারা জড়িত তাহলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করো না, মারা যাবে বলেই ডক্টর চলে যায়। আদ্রিয়া অনলাইনে ডক্টরের বলা কথা সার্চ করে দেখে। মারিয়া বলে আমিও ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কথা না শুনে গ্রামবাসীদের কাছ থেকে প্রমাণ সংগ্রহ করে স্কুলের প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল বলে কালেক্টর আমার স্টুডেন্ট, ওকে আমি এই ব্যাপারে সব বলবো। প্রিন্সিপালের বাসা থেকে ফেরার পথে কোম্পানির এক লোক আদ্রিয়াকে দেখে তাকে শাসিয়ে বলে এসব এখানেই থামিয়ে দেয়। আদ্রিয়া প্রচুর ভয় পেয়ে যায়। পরের দিন প্রিন্সিপালের বাসায় এসে মানুষের ভিড় দেখে অবাক হয়ে ভেতরে আসেই দেখে তার পরিবার কান্না করছে। একজনকে জিজ্ঞেস করে কি হয়েছে, সে বলে পা পিছলে মারা গেছে। আদ্রিয়া খেয়াল করে কাল যেখানে ফাইলগুলো রেখেছিল সেখানে সেই ফাইল নেই। মারিয়া আদ্রিয়াকে বলে এসব ছেড়ে দিয়ে বাসায় ফিরে যাও। আদ্রিয়া কান্না করে বলে কিভাবে? সেদিন প্রভা ভ্যাকসিন নিতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে দিয়েছিলাম, এরপরও আমি কিভাবে চুপ করে থাকবো? মারিয়া বলে ওরা তোমাকে মেরে ফেলবে। আদ্রিয়া বলে মারুক, প্রভার মৃত্যু দায় নিয়ে এমনিতেও আমি বাঁচতে পারবো না। ওই মৃত বাচ্চাদের চেহারা আমি ভুলতে পারছি না। তুমি চাইলে চলে যেতে পারো, আমি যাব না। মারিয়া বলে আচ্ছা দাঁড়াও, আমি কিছু একটা করছি বলেই কাউকে একটা কল দিয়ে সব ঘটনা বলে। কথা শেষে মারিয়া আদ্রিয়াকে বলে আমার এক বন্ধু আছে যে মিনিস্টারকে চেনে। আজ রাতে প্যারাডাইস হোটেলে একটা সামিট আছে, সন্ধ্যায় আমাদেরকে সেখানে যেতে বলেছে। রাতে আদ্রিয়া আর মারিয়া সেখানে আসলে আদ্রিয়াকে বসতে বলে মারিয়া তার বন্ধুকে খুঁজতে যায়, কিন্তু তাকে কোথাও পায় না। মারিয়া আদ্রিয়াকে কয়েকবার কলও দেয় কিন্তু তার ফোন বন্ধ। হঠাৎ মারিয়ার ফোনে একটা কল আসে। মারিয়া কল রিসিভ করলে জানতে পারে তার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে। মারিয়া আদ্রিয়াকে ডাকতে গেলে দেখে আদ্রিয়া সেখানে নেই। আদ্রিয়াকে খুঁজতে গেলে জানতে পারে গুন্ডারা মারিয়াকেও খুঁজছে। মারিয়া বিষয়টা বুঝতে পেরে জলদি গাছের আড়ালে লুকিয়ে যায়। মারিয়াকে না পেয়ে গুন্ডারা চলে যায়। মারিয়া গৌতমকে বলে ওই রাতে এত ভয় পেয়েছিলাম যে আদ্রিয়ার কথা চিন্তা না করে পালিয়ে আসি। গৌতম বাসায় এসে প্রভার সাথে আদ্রিয়া ছবি দেখে বলে শুধু 3 দিনের সম্পর্কের জন্য আদ্রিয়া তার জীবন ঝুঁকিতে ফেলেছিল। আমাদের আদ্রিয়াকে সাহায্য করা উচিত। এসবের সাথে জড়িত মানুষগুলো যতই শক্তিশালী হোক না কেন একজনকেও ছাড়বো না, সবাইকে টানতে টানতে জেলে নিয়ে যাব। রবি বলে ঠিকই বলেছ, তবে প্রমাণ লাগবে। মূর্তি আর রাঘুরামকে মেরে ফেলেছে, তোমার বাসা পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু ছেড়ে দিয়েছে কারণ তোমার কাছে কোনো প্রমাণ নেই। আমরা এভাবে কিছুই করতে পারবো না। গৌতম অস্থির হয়ে বলে কেন পারবো না? যখন এই স্বপ্ন দেখি কোনো না কোনো ক্লু পাই, এর মানে কিছু তো অবশ্যই আছে। গৌতম ছবি দেখিয়ে বলে লেকে পড়া গাড়ির ক্লু আমাদেরকে মারিয়ার কাছে নিয়ে গেছে। গেটের চিহ্ন ফলো করে আধ্যায়ের বিষয়ে জানতে পেরেছে। প্রভার রুমাল, সবকিছুর কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। আধ্যা আমাকে কিছু দেখাতে চাচ্ছে, কিন্তু সেটা কি আমি বুঝতে পারছি না। কথা বলতে বলতেই জাবেদের ছেলের ড্রয়িং দেখে বলে এখানে ওম লেখা একটা ব্রেসলেট, যেটা আমি আধ্যার হাতে দেখেছিলাম। লোটাস ফুলের ড্রয়িং দেখে আধ্যা
আদ্ধিয়ার হাতের কথা মনে পড়লেই তার মনে পড়ে যে ব্রেসলেটেও একটা লোটাস আছে। গৌতম বলে এসবের কি মানে তা জানতে হলে আমাকে আদ্ধিয়াকে খুঁজতে হবে, আর আদ্ধিয়া কোথায় তা জানতে হলে আমাকে আবারও স্বপ্ন দেখতে হবে। কাল পূর্ণিমার রাত, আমি 118 নম্বর রুমে ঘুমাবো, তাহলে স্বপ্নটা আবারও দেখতে পাবো। গৌতমের সেই সাইকোলজি ডক্টরের কথা মনে পড়ে যায় যে বলেছিল সাধারণ মানুষ স্বপ্ন দেখে সেগুলোকে অনুভব করতে পারে এমন একটা ওষুধ আছে। গৌতম মেঘা আর রমেশকে ডক্টরের কাছে নিয়ে এসে জিজ্ঞেস করে আমি কি আবারও সেই স্বপ্ন দেখতে পারবো? ডক্টর বলে হ্যাঁ পারবে, এটাকে লুসিড ড্রিমিং বলে। এটা জেগে থাকা আর ঘুমানোর মধ্যবর্তী একটা অবস্থা। তুমি স্বপ্নের মধ্যে থাকলেও তোমার ব্রেন কাজ করতে থাকে। যদি সাধারণ ভাষায় বলি, তোমার শরীর ঘুমায় কিন্তু ব্রেন জেগে থাকে, ফলে তোমার স্বপ্নের সবকিছু বাস্তবেও দেখতে আর শুনতে পাবে, যেন সবই বাস্তবে হচ্ছে। তুমি সেখানে সবকিছুই অনুভব করতে পারবে, তবে এটা অনেক বিপজ্জনক। লুসিড ড্রিমে যেতে তো পারবে, তবে 10 মিনিটের বেশি থাকলে জীবনের ঝুঁকি আছে। গৌতম বলে সমস্যা নাই, আমি প্রস্তুত। ডক্টর বলে ওই রুমে যাওয়ার আগে আমি তোমার উপরে একটা পরীক্ষা করব। গৌতমের মাথায় মেশিন কানেক্ট করে বলে এক্সপেরিমেন্টের জন্য একটা ওষুধ দিব, ফলে তুমি ঘুমিয়ে পড়বে, তোমার মন শান্ত হয়ে যাবে, সাথে সাথেই তুমি স্বপ্নে চলে যাবে। আচ্ছা বলো, তোমার মনে আছে এখানে কেন এসেছিলে? গৌতম হ্যাঁ বললেই ডক্টর বলে সমস্ত ফোকাস সেখানে দাও, ঘড়ি দেখো, তাতে সেকেন্ডে কাটা ঘুরছে কিন্তু স্বপ্নে ঘুরবে না। এর মাধ্যমেই বুঝবে তুমি স্বপ্নে আছো। আমি 1 মিনিটের অ্যালার্ম দিচ্ছি, সেটাই হবে স্বপ্ন থেকে বের হওয়ার ওয়ার্নিং। গৌতম চোখ বন্ধ করে স্বপ্নে চলে আসে। একটু আগে সে যখন এই ক্লিনিকে এসেছিল, গৌতম সেটাই স্বপ্ন দেখতে পায়। অ্যালার্ম বেজে উঠতেই গৌতম স্বপ্ন থেকে বেরিয়ে বলে আমার মনে হচ্ছিল যেন আমি সেখানেই ছিলাম। ডক্টর বলে একটা কথা মনে রাখবে, স্বপ্নে যা হবে তা বদলানোর চেষ্টা করবে না, যা হয়ে গেছে তা হয়ে গেছে। শাহ কবিরকে কল দিয়ে বলে ওই ছেলে আদ্ধিয়ার সত্য জেনেই যাবে। আমার কোম্পানির তথ্য মিডিয়ায় ছড়িয়ে পড়লে আমি শেষ হয়ে যাব, দ্রুত কিছু করো। কবির বলে আমি ওকে শেষ করে আপনাকে কল দিব। রাতে কবির গৌতমকে মারতে রনিকে পাঠায়। গৌতমের বাসার সামনে এসে রনি বন্ধুকে সাইলেন্সার লাগিয়ে গাড়ি থেকে নামতেই দেখে গৌতম গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে, সাথে সাথেই গৌতমের পিছু নেয়। গৌতম গাড়ি চালাতে চালাতে হঠাৎ পেছনে আরেকটা গাড়ি খেয়াল করে বুঝতে পারে এই গাড়ি তাকে মারতে আসছে। তাদের উপরে গুলি চলতেই গৌতম মেঘার মাথা নিচু করে দ্রুত গাড়ি চালায়। ফ্যাক্টরিতে চলে আসলে রনিও সেখানে আসে। গৌতম তার গাড়িকে ধাক্কা মারলে ল্যাম্প পোস্টে বাড়ি খেয়ে রনি গাড়ির কাঁচ ভেঙে গিয়ে ছিটকে পড়ে। কিছুক্ষণ পর কবির সেখানে আসলে গৌতম তাকেও গাড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। গৌতম সোজা 118 নম্বর রুমে ঢুকতে গেলেই কবির হুট করে এসেই তার হাতে গুলি করে দেয়। মেঘা কবিরের কাছে এসে তাকে আটকাতে গেলে কবির মেঘাকে জোরে দেওয়ালে বাড়ি মারে। গৌতম রেগে তেড়ে এসে কবিরকে মারতে মারতে আধমরা করে ফেলে। মেঘা দৌড়ে এসে ওড়না দিয়ে গৌতমের হাত বেঁধে বলে অনেক রক্ত বের হচ্ছে, জলদি হাসপাতালে চলো। গৌতম বলে আমার কাছে এত সময় নেই, এখন কোথাও যাওয়া যাবে না বলে রুমের সামনে এসে বলে যাই হোক না কেন আমি না আসা পর্যন্ত তোমরা ভেতরে যাবে না। রাত 1:17। গৌতম ইঞ্জেকশন নিয়ে ধীরে ধীরে স্বপ্নে চলে আসে। গৌতম দেখে সেই রাতে প্যারাডাইস রিসোর্টের সেই সামিটে আদ্ধিয়া বসা। অপরদিক থেকে মারিয়া তার বন্ধু সিদ্ধার্থকে কল দিচ্ছে, যে কিনা আসলে গৌতমেরও বন্ধু। সেদিন রাতে গৌতমও এখানে ছিল। হঠাৎ সিদ্ধার্থের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সে বের হয়ে যায়। কিছুক্ষণ পর রাঘুরাম দেকে 118 নম্বর রুমে নিয়ে আসে। গৌতমও তাদের পিছু পিছু আসে। এরই মধ্যে শাহকে আসতে দেখে গৌতম রুমের ভেতরে যায়। রনি আদ্ধিয়াকে তার ব্যাগ দিতে বললে আদ্ধিয়া কিছুতেই তার ব্যাগ দিতে চায় না। রনি জোর করে ব্যাগ নিয়ে আদ্ধিয়াকে জোরে ধাক্কা মারে, সাথে সাথেই টেবিলে ধাক্কা খেয়ে আদ্ধিয়ার কপাল ফেটে যায়। আরএমকে হাসপাতালের ডিন তার ব্যাগ থেকে ফাইল বের করে বলে এতে পোস্টমর্টম রিপোর্ট, ল্যাব রিপোর্ট সব আছে, এগুলো বাইরে আসলে সব শেষ হয়ে যেত। রনি আবারও আদ্ধিয়াকে মারতে গেলে শাহ তাকে থামিয়ে আদ্ধিয়ার কাছে এসে বলে তুমি জানো তুমি কি করতে যাচ্ছিলে? এটা আমার স্বপ্ন, আমি মেডিকেল কোম্পানিতে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি। আদ্ধিয়া মাথা ব্যথায় কাটতে থাকে। শাহ বলে সব ঠিকই চলছিল, তুমি সব নষ্ট করে দিয়েছো, তোমার এসবে জড়ানোর কি দরকার? এর মূল্য তো তোমাকে দিতেই হবে। আদ্ধিয়া বলে যেদিন থেকে সত্য সবার সামনে আনতে চেয়েছি সেদিন থেকেই জানতাম এমন কিছুই হবে, কিন্তু আজ সেই দিন হবে সেটা আশা করিনি। এখানে রাঘুরামকে দেখে বুঝে গিয়েছিলাম যা আমি চাই তা হবে না। আমি আপনাকে বলবো না যে আমাকে যেতে দিন, এমন জীবন রেখেই বা কি করব, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু একটা অনুরোধ, প্লিজ এসব বন্ধ করে দিন। শাহ বলে আমি তো মানুষের উপকারই করছি, গরিব মানুষের জীবনের কোনো মূল্য আছে? ওদের দিয়ে সমাজের কোন উপকারটা হয়? অন্তত আমি তাদের একটা সম্মানজনক মৃত্যু দিচ্ছি। শাহ রনিকে জিজ্ঞেস করে কতজন মারা গিয়েছিল? রনি বলে 40। শাহ আদ্ধিয়াকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় ওরা ডেঙ্গুতে মারা গিয়েছে? না, আমি মেরেছিলাম। আর কিছু পাওয়ার জন্য তো হারাতেই হয়, এটাই জীবনের মন্ত্র। তাদের কপালে মৃত্যু লেখা ছিল। 1 বছরের মধ্যে এই ওষুধ মার্কেটে ছড়িয়ে যাবে, তার জন্য আরো টেস্ট করতে হবে, আরো লাশ পড়বে, কিন্তু তুই এসব
দেখতে পারবি না। রনিকে বলে দ্রুত কাজটা শেষ করবি, আর কোনো প্রমাণ যেন না থাকে। শাহ চলে যেতে গেলে আধিয়া ডেকে বলে আমাকে তো মেরে ফেলবেন, কিন্তু আমার চিন্তা ভাবনা, আমার এই পাগলামিকে কিভাবে আটকাবেন জানি না কিভাবে, কিন্তু শেষে সত্যিই জয় হবে, এটা আমার ওয়াদা। শাহ হিসেবে পাত্তা না দিয়ে চলে যায়। রনি শোপিস দিয়ে আধিয়ার মাথায় জোরে আঘাত করে। গৌতম কিছুই করতে পারে না। এতদিন সব আবছা দেখছিল, আজ চোখের সামনে এত অন্যায় দেখেও নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে। আধিয়াকে মেরে একদম আত্মরা বানিয়ে ফেলে। এরপর আধিয়া জমানো সমস্ত প্রমাণ আগুনে পুড়িয়ে দেয়। আধিয়ার কষ্ট দেখে গৌতম ছটফট করতে থাকে। ঘড়িতে 1:18 বাজে। ল্যাপটপ দিয়ে বাড়ি মেরে আধিয়াকে কার্পেটে মোড়ায়। আধিয়াকে টানতে টানতে নিয়ে যায়। আধিয়ার ব্রেসলেট পরা হাতটা বের হয়ে গেলে রনি হাতটা ভেতরে দিয়ে দেয়। রনি বলে যে গাড়িতে এসেছিল সেটা বিলে ফেলে দিবি। এদিকে 10 মিনিট হয়ে গেছে, 1:28 বেজে যায়। সাথে সাথেই অ্যালার্ম বাজতে থাকে। এরপরে কি হয়েছে তা দেখার জন্য গৌতম সব বুঝেও চোখ খোলে না, তাই তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। অনেক কষ্ট হলেও গৌতম সে দুজনের পিছু করতে থাকে। ধীরে ধীরে স্বপ্নের দুনিয়া ধ্বংস হতে শুরু করে। গৌতম তবুও রনির পিছু করতে করতে দেখে রনির লোক আধিয়াকে রিসোর্টের পেছনের এক আন্ডার কনস্ট্রাকশন সাইডের মাটি খুঁড়ে তাতে ফেলে দিচ্ছে। আধিয়া তখনও জীবিত, তাকে জ্যান্ত অবস্থাতেই মাটি দিয়ে চাপা দেওয়া হয়। আধিয়ার কষ্টকে অনুভব করতেই গৌতমের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। গৌতম দৌড়ে রুমের বাইরে এসে মেঘাকে বলে সেদিন আধিয়া আমার সাথে দেখা করার জন্যই এখানে এসেছিল। সিদ্ধার্থ আধিয়াকে বলেছিল আমি ওকে সাহায্য করতে পারবো। যদি সেদিন আমার সাথে আধিয়া দেখা হতো তাহলে ওকে এভাবে মরতে হতো না। রিসোর্টের পেছনের দিকে সেই জায়গায় আসে যেখানে এখন ঝর্ণা বানানো হয়েছে। গৌতম কমিশনার আর তার টিমকে ডাকলে মাটি ঘুরে আধিয়ার কঙ্কাল বের হয়ে আসে। আধিয়াকে এই রূপে দেখে গৌতম চোখ বুজে নেয়। মেঘা আর সহ্য করতে না পেরে চলে যায়। গৌতম একটু সাহস করে এগিয়ে আধিয়ার হাতের ব্রেসলেট দেখে সেটা তার কাছে দিতে বলে। গৌতম ভালো করে ব্রেসলেটটা দেখতে থাকে। ছোট্ট একটা গিটারের ভিতরে কিছু একটা দেখে সেটা টানতেই দেখা যায় এটা আসলে একটা পেন ড্রাইভ। পেন ড্রাইভ ওপেন করলে দেখা যায় তার একটা ভিডিও স্টোর করে রেখেছে। আধিয়া বলে যতক্ষণে আপনারা এই ভিডিও দেখছেন ততক্ষণে আমি হয়তো এই দুনিয়ায় নেই। প্রত্যেকের জীবনে একটা উদ্দেশ্য থাকে, আর আমি আমার জীবনের উদ্দেশ্য জেনে গেছি। এই পেন ড্রাইভে আমার স্টুডেন্ট প্রভা, রামিয়া, সারানিয়া আর কবিতার মতো আরো অনেকের মৃত্যুর আসল কারণ প্রমাণ সহ আছে। এই ভিডিও প্রচার হওয়ার সাথে সাথেই সব চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে যায়। মেডিকেল মাফিয়ার জঘন্য এই সত্য জেনে পুরো দেশে প্রতিবাদের ঝড় ওঠে। আরএমকে হাসপাতালের ডিন, প্যারাডাইস রিসোর্টের মালিক ডিসুজাকে পুলিশ গ্রেফতার করে। সুপ্রিম কোর্টের আদেশে আটলান্টা মেডিসিন কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়। পুলিশ এখনো আটলান্টার মালিক ভিএন শাহ সহ সবার খোঁজ করছে। টিভিতে এই নিউজ দেখে শাহ নিজেকেই শেষ করে দেয়। ফাইনালি আধিয়া তার ন্যায় বিচার পেল। গৌতম মেঘার সাথে আরামে ঘুমাচ্ছে। হঠাৎ স্বপ্নে তার রুম দেখে গৌতম লাফিয়ে উঠে দেখে আধিয়া আজ তার দিকে তাকিয়ে স্বস্তির হাসি হাসছে। গৌতম তাড়াতাড়ি লাফিয়ে উঠে সামনে কাউকে না দেখেই বুঝে যায় আধিয়া যেমন স্বপ্নের মাধ্যমে তার কাছে ন্যায় বিচার চেয়েছিল, তেমনি স্বপ্নের মাধ্যমে তার উপরে সন্তুষ্টি দেখিয়ে চির বিদায় নিয়ে চলে গেছে। কারণ এই সমাজের আসল শত্রুরা তাদের প্রাপ্য সাজা পেয়ে গেছে। তবে আমার মনে হয় এই ভ্যাকসিন দিয়ে তাদেরকে মারলেই হয়তো তারা প্রকৃত সাজা পেত। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।